ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের রক্ততঞ্চন পদ্ধতি নিয়ে আলোচনা করছি। রক্ততঞ্চন কথার অর্থ হলো রক্ত জমাট বেঁধে যাওয়া। তো কোথাও যদি আমাদের কেটে যায় শরীরে, তাহলে সেখান থেকে সব রক্ত কিন্তু বেরোয় না। সামান্য কিছুটা রক্তপাত হওয়ার পর রক্ত বন্ধ হয়ে যায়। কেন না, যেখানে কেটে যায় অর্থাৎ ক্ষতস্থান তৈরি হয় সেখানে রক্ত তঞ্চন ঘটে যায়, মানে রক্ত জমাট বেঁধে পিণ্ড হয়ে যায়। ফলে রক্তবাহ অর্থাৎ শিরা বা ধমনীর এগুলোর মধ্যে থেকে যে রক্ত বেরিয়ে আসবে সে সুযোগ নেই, রক্ত আটকা পড়ে। তো কিভাবে এই যে রক্ত জমাট বাঁধে বা রক্ত তঞ্চিত হয় সেটা আমরা জেনে নেব কিভাবে হয়। তো রক্ত তঞ্চনের জন্য অনেকগুলো, প্রায় 13টা উপাদান লাগে, গুরুত্বপূর্ণ উপাদান। যদিও তার মধ্যে আমরা এখানে মাত্র 4টি প্রধান উপাদান আলোচনায় আনব। প্রথমে যেটা হয় যে যদি একটা ধমনী কেটে যায়, মনে করো একটা ধমনী কেটে গেল, এইটা ধরো একটা ধমনী, এটা একটা ধমনী, এটা ধমনী কেটে গেছে, কেটে গেলে এখান দিয়ে রক্ত বেরোবে। ধরো কেটে গেল, রক্ত বেরোবে। প্রথমে কি হবে, ওই যেখানে কেটে যায় সেখানে যে রক্তটা তো বাইরে বেরিয়ে আসে, তো সেই রক্ত বেরিয়ে এলেই সেই রক্তের যে অনুচক্রিকা সেটা ভেঙে যায়। ভেঙে গিয়ে সেখান থেকে একটা রাসায়নিক ক্ষরণ করে যাকে বলে সেরোটোনিন। এই সেরোটোনিন কি করে, রক্তবাহ মানে ধমনীকে একটু সংকুচিত করে দেয়, অর্থাৎ এর মাথাটা একটু সংকুচিত হয়ে যাবে, কাটা অংশটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে যাওয়ার ফলে রক্ত বেরিয়ে যাওয়ার হার কিছুটা হ্রাস পাবে, কিছুটা কমবে রক্ত। মানে স্বাভাবিকভাবে যে রক্ত বেরোতো সেটা কিন্তু ততটা বেরোতে পারবে না, কারণ সংকুচিত হয়ে যায়, সেটা সেরোটোনিনের প্রভাবে। এরপর অনুচক্রিকার প্লাগ গঠন হয়। এই যে ক্ষতিগ্রস্ত রক্তবাহ বা ধমনী জালক, এদের যে ক্ষতিগ্রস্ত যে রক্তবাহ, এদের রক্তবাহের যে প্রাচীর, এই সেখান থেকে কোলাজেন নামক প্রোটিন খরিত হয়। আর কোলাজেন প্রোটিন রয়েছে, খরিত হয় না, কোলাজেন প্রোটিন রয়েছে রক্তবাহের প্রাচীরে। সেই কোলাজেন প্রোটিন কি করে, অনুচক্রিকাকে আকর্ষণ করে। ফলে এই কোলাজেন আর অনুচক্রিকা মিলিত হয়ে একটা প্লাগ বা একটা ছিপি তৈরি হয়। তাহলে এখানে একটা ছিপির মতো গঠন হয়ে যায়, ছিপি, একে আমরা বলবো ছিপির মতো গঠন, যাকে ইংরেজিতে বলে প্লাগ। তাহলে অনুচক্রিকা জমাট বেঁধে ক্ষতস্থানে একটা প্লাগ গঠন হয়। এই প্লাগ ছিপি বিশেষ কার দ্বারা না, কোলাজেন। কোলাজেন হলো রক্তবাহের প্রাচীরের একটা প্রোটিন। এরপর রক্ত জমাট বাঁধার বিক্রিয়া ঘটে বা রক্ততঞ্চন প্রক্রিয়া। প্রথমে কি হয়, আঘাতপ্রাপ্ত কলা, মানে এখানে তো শুধু তো আর রক্তবাহ কাটে না, দেখো কোথাও কেটে গেলে কি হয়, চামড়া মাংস এগুলো তো কাটে, বা সেখানে ক্ষত তৈরি হয়। সেই আঘাতপ্রাপ্ত কলা থেকে খরিত হয় থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন। এটাকে বলেছি কেন না, যে বললাম যে 13টা ফ্যাক্টরের মধ্যে বা 13টা উপাদানের মধ্যে এটা 3 নম্বর উপাদান। তাহলে আঘাতপ্রাপ্ত কলা থেকে থ্রম্বোপ্লাস্টিন 3 নম্বর ফ্যাক্টর বা উপাদান খরিত হয়। একইভাবে এই ক্ষতস্থানে যে অনুচক্রিকায় যে প্লাগ গঠন করেছে, ভাঙা অনুচক্রিকা, সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গত হয়। একে আমরা বলতে পারি কলার থ্রম্বোপ্লাস্টিন, এটাকে বলতে পারি অনুচক্রিকার থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়ন প্লাজমাতে রয়েছে, রক্তরসে আছে ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়নকে ফ্যাক্টর 4 বা চতুর্থ উপাদান বলা হয়, 4 নম্বর উপাদান। ও রক্তরসের প্রোটিনের সাহায্যে তৈরি হয় প্রোথ্রম্বিনেজ নামক এনজাইম গঠিত হয়, প্রোথ্রম্বিনেজ। তাহলে থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন ও প্রোটিন মিলিত হয়ে গঠন করে প্রোথ্রম্বিনেজ। এই যে পর্যায়, এটাকে বলে প্রথম পর্যায়, অর্থাৎ প্রোথ্রম্বিনেজ তৈরি পর্যন্ত হলো প্রথম পর্যায়, তঞ্চন বিক্রিয়ার প্রথম পর্যায়। এরপর রক্তরসের আরেকটা প্রোটিন রয়েছে প্রোথ্রম্বিন, যাকে ফ্যাক্টর 2 বা 2 নম্বর উপাদান বলে। এই প্রোথ্রম্বিনেজের সাহায্যে এবং সঙ্গে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বিনে পরিণত হয়। এই থ্রম্বিন পর্যন্ত তৈরি হওয়া হলো দ্বিতীয় পর্যায়। প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি, প্রোথ্রম্বিনের উৎসেচক এবং ক্যালসিয়াম আয়নের সাহায্যে। এরপর এই থ্রম্বিন রক্তরসের আরেক প্রোটিন ফাইব্রিনোজেন, যা কিনা 1 নম্বর উপাদান হিসেবে চিহ্নিত, 1 নম্বর ফ্যাক্টর। এই ফাইব্রিনোজেন আর
থ্রম্বিনের সঙ্গে একসঙ্গে বিক্রিয়া করে, সঙ্গী থাকে ক্যালসিয়াম আয়ন, এর সাহায্যে তৈরি করে ফাইব্রিন। ফাইব্রিন হলো সরু সুতোর মতো তন্তু। ফাইব্রিন প্রথমে তৈরি হয় মোনোমার, মানে সরল গঠনযুক্ত মোনোমার। তারপর ফাইব্রিন থেকে তৈরি, মোনোমার থেকে তৈরি হয় ফাইব্রিন ডাইমার, একটু জটিল গঠনযুক্ত। সেই ফাইব্রিন ডাইমারের সঙ্গে রক্তকোষ যুক্ত হয়, হয়ে তঞ্চন পিণ্ড বা রক্ততঞ্চনের যে পিণ্ড গঠিত হয়। এটা হলো তৃতীয় পর্যায়। এইভাবে 3টি পর্যায়ের মাধ্যমে তঞ্চন বিক্রিয়া ঘটে। তাহলে তোমরা তঞ্চনের যে পদ্ধতি এটা বুঝতে পারলে। এখানে এই ওয়ার্ড ডায়াগ্রাম বইও আছে, তোমরা মুখস্থ করবে ওয়ার্ড ডায়াগ্রাম এবং ডেসক্রিপশন দুটোই করবে মুখস্থ। এবার আমরা জেনে নেব যে রক্ততঞ্চনের গুরুত্ব কি। প্রধানত 3টে গুরুত্ব। দেখো, একটা হচ্ছে রক্তপাত বন্ধ করা। যদি সমস্ত কোথাও কেটে রক্ততঞ্চন যদি না হতো, তাহলে কোথাও কেটে গেলে বা ক্ষত হলে সেখান থেকে সমস্ত রক্ত কিন্তু শরীর থেকে বেরিয়ে যেত, সেটা হচ্ছে না। তাহলে রক্ত সারা শরীর থেকে রক্তপাত, রক্তক্ষয় বন্ধ করে। দ্বিতীয় হচ্ছে, প্রচুর পরিমাণে যদি রক্তপাত হতো তাহলে কিন্তু জীবের মৃত্যু হতো, সব জীবেরই মৃত্যু হয়ে যেত। তাহলে এইভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা করে রক্ততঞ্চন। 3 নম্বর বলবো যে বিভিন্ন রোগ, ওই কাটা স্থান যেখানে কেটে যায় সেই জায়গা দিয়ে বিভিন্ন রোগ জীবাণু দেহের মধ্যে প্রবেশ করে রোগ সংক্রমণ করতে পারতো, কিন্তু যেহেতু রক্ততঞ্চন হয়ে জমাট বেঁধে যাচ্ছে, তাহলে ক্ষত স্থান দিয়ে কোনো জীবাণু শরীরে প্রবেশ করতে পারে না। ফলে রোগ সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করছে রক্ততঞ্চন। তাহলে এই 3টে গুরুত্ব আমরা আলোচনা করলাম। আশা করি সব বুঝতে পারলে। আমি এবার তোমাদের 2টো প্রশ্ন দেব। একটা প্রশ্ন হচ্ছে, রক্ততঞ্চন পদ্ধতিটি একটি শব্দচিত্রের সাহায্যে, শব্দচিত্রের সাহায্যে বর্ণনা করো, বর্ণনাও দেবে। আর 2 নম্বর, রক্ততঞ্চনের গুরুত্ব লেখো বা তাৎপর্য লেখো। এই 2টো প্রশ্নের উত্তর তাহলে তোমরা লিখে ফেলবে।